নমস্কার। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি অনার্স লেভেলের এবং মাস্টার্স লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, দ্য লিমিটস টু গ্রোথ মডেল। এটি রিসোর্স জিওগ্রাফির অন্তর্গত। বিভিন্ন ইউনিভার্সিটিতে এই পেপারটা কিন্তু অবশ্যই রয়েছে। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যত সম্ভব পারো। তাহলে আমরা আজকে আলোচনা করব আমাদের মডেল একটা, দ্য লিমিটস টু গ্রোথ। ওকে, এটা রিসার্চ জিওগ্রাফি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য লিমিটস টু গ্রোথ যে মডেলটা প্রকাশিত হয়েছিল, সেটি একটি বই আকারে প্রকাশিত হয়। তো সেই বইয়ের যে লেখক ছিলেন, মানে বইটা যারা লিখেছিলেন, সেখানে তিনজন ব্যক্তির নাম কিন্তু খুব ভাইটাল। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ চারজনের নাম দেওয়া রয়েছে এখানে: মিডোস, রেন্ডার্স অ্যান্ড বেহেরনান্স। ওকে, তোমরা এই চারটে নাম দেখতে পাচ্ছ। এরা কিন্তু দ্য লিমিটস টু গ্রোথ মডেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ। এরাই লিমিটস টু গ্রোথ মডেলটাকে উত্থাপিত করে। এবার এই যে লিমিটস টু গ্রোথ মডেলটা উত্থাপিত হয়, এটা কবে উত্থাপিত হয়? এইখানে তোমরা এদের পাবলিকেশনটা দেখতে পাচ্ছ। সেকেন্ড প্রিন্টিং বিফোর পাবলিকেশন 1972, থার্ড প্রিন্টিং 72, ফোর্থ প্রিন্টিংও 72, আর ফিফথ হচ্ছে 72। তার মানে তোমরা বুঝতে পারছো বইটা কতটা জনপ্রিয় হয়েছিল সেই সময়ে, যে একই বছরে কতগুলোকে রিপ্রিন্টিং করতে হয়েছে, তাই না? বইটা কিন্তু তৎকালীন সময় না, পরবর্তীতে বছরের পর বছর কেটে যাওয়ার পরেও এই মডেলটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আমাদের সমাজের ওপর, পরিবেশের ওপর রয়ে গেছে। ওকে, এই যে লিমিট টু গ্রোথ যে মডেলে আমরা চারজনের নাম পেলাম, মেডোস, র্যান্ডার্স আর হচ্ছে বেহরেন্স, এই চারজন তো মডেলটার সাথে যুক্ত ছিল। তো এই চারজন মডেলটার সাথে যুক্ত বা মডেলটা আসলো কি করে, তার পিছনে যে একটা ঘটনাবলী রয়েছে, সেটা দেখো আমরা লিমিটস টু গ্রোথ মডেলের মধ্যে আলোচনা করছি। প্রথমত কি হয়েছে, আমাদের এই পৃথিবীতে যে পরিমাণে সম্পদ মানে জমা রয়েছে, গচ্ছিত রয়েছে, সেগুলো উত্তরোত্তর ব্যবহার করার ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ওকে, যাতে সেই সম্পদগুলো ক্ষয়প্রাপ্তর হাত থেকে বাঁচানো যায়, তার জন্যই কিন্তু এই মডেলটা অনেকটাভাবে উপস্থাপন করা হয়। তো কিভাবে মডেলটা আসে জনসমক্ষে, কেনই বা আসে, বা এই মডেলটার পিছনে কারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা দেখো। 1968 সালের এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বড় বড় 10টি দেশের অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, গবেষক, প্রশাসনিক অধ্যক্ষ প্রমুখ মিলে মোট 30 জন সদস্য, ওকে, রোমের অ্যাকাডেমিয়া ডি লিঞ্চেতে একত্রিত হন। এখানে তারা ডক্টর অ্যাভেলিও পেকি এর সাথে বৈঠক করেন। অর্থাৎ 30টা দেশের 30 জন সদস্য আসে এবং তারা রোমের অ্যাকাডেমিয়া ডি লিঞ্চেতে একত্রিত হন এবং সেখানে অ্যাভেলিও পেকির সাথে একটা বৈঠক করেন। এবং এই বৈঠকে অ্যাভেলিও পেকি তিনি বৈঠকের পরে একটা ধারণা বলতে সচেষ্ট হন যে বর্তমানে যে মানুষের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই জনসংখ্যা বৃদ্ধির ফলে কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে সম্পদের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কমে যেতে পারে, হ্রাস পেতে পারে। তো সেটা নিয়েই কিন্তু এই মডেলটাকে আরও বেশি উত্থাপিত করা হয়েছে। এবং এর পরবর্তীতে 1972 খ্রিস্টাব্দের নাগাদ গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ক্লাব অফ রোম নামে একটি গবেষণা সংস্থা মেডোজের নেতৃত্বে গঠিত হয়। এবং এর উদ্দেশ্য কী ছিল? আগামী 2100 অর্থাৎ 2100 সালের মধ্যে পৃথিবীতে সম্পদ হ্রাস পাওয়ার সমস্যার উপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। আর এই প্রতিবেদনটাকেই লিমিটস টু গ্রোথ মডেল বলে উল্লেখ করা হচ্ছে। এবার দেখো, এই যে লিমিটস টু গ্রোথ মডেল যেটা হলো, এখানে দেখো বিভিন্ন দেশ থেকে প্রচুর অর্থনীতিবিদ বা প্রচুর ব্যক্তিবর্গের সমাগম ঘটে, তাই না? তাই জন্য এটাকে কিন্তু অনেকে ইনভিজিবল কলেজ বলেও কিন্তু উল্লেখ করে থাকে। এটা একটা তোমাদের জানার জন্য বলা বাহুল্য, এটা ইম্পর্টেন্ট। এটাকে কিন্তু অনেকে কি বলে, ইনভিজিবল কলেজ বলে থাকে, অর্থাৎ অদৃশ্য কলেজ বা অদৃশ্য একটা প্রতিষ্ঠান বলা হয় কিন্তু এটাকে ইনভিজিবল কলেজ বলে উল্লেখ করা হচ্ছে এটাকে। কেন? কারণ বিভিন্ন দেশ থেকে যে এতজন সদস্য এসে একটা গঠন করে কমিটি এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করায়, তো সেজন্য এটাকে ইনভিজিবল কলেজ বলা হচ্ছে। আর তোমাদের জানা দরকার যেটা, এই যে ক্লাব অফ রোম যেটা তৈরি হলো, এটা মূলত একটা ইনফর্মাল অর্গানাইজেশন, কিন্তু এটা ফর্মাল নয়, এটা একটা ইনফর্মাল অর্গানাইজেশন। এবার যে 1972
মেডোজের নেতৃত্বে যে ক্লাব অফ রোমটা গঠিত হলো, এই ক্লাব অফ রোমটা গঠিত হলো কেন? এই গঠিত হওয়ার পিছনেও তো কিছু কারণ রয়েছে, তাই না? তো এর পিছনে যে কারণটা রয়েছে সেটা, যে ব্যক্তিটা সবথেকে মানে তার না যার নামটা বেশি আমাদের জানতে হবে সেটা হচ্ছে JW ফোরেস্টার। ওকে, কেন ওনার নামটা জানতে হবে? কারণ ইনি ইনি ছিলেন একজন আমেরিকান কম্পিউটার ইঞ্জিনিয়ার। এবার ইনি 1961 খ্রিস্টাব্দে ইন্ডাস্ট্রিয়াল ডাইনামিক্স এবং 1969 খ্রিস্টাব্দে আরবান ডাইনামিক্স এবং 1970 খ্রিস্টাব্দ নাগাদ ওয়ার্ল্ড ডাইনামিক্স, এই যে তিনি প্রতিবেদন রচনা করেন বা লেখেন, এই প্রতিবেদনের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছিলেন যে আগামী ভবিষ্যতে গিয়ে আমাদের বিশ্বের যে সম্পদটা রয়েছে, গচ্ছিত সম্পদ, সেই সম্পদের পরিমাণ কীভাবে কমতে পারে বা দূষণের মাত্রা কীভাবে উত্তরোত্তর বাড়তে পারে, সেই বিষয়ে তিনি একটি সমীক্ষা করেছিলেন। তার সেই সমীক্ষার ফলস্বরূপ বা তার সেই সমীক্ষাটাকে মাথায় রেখেই 1972 খ্রিস্টাব্দে ক্লাব অফ রোমটা কমিটিটা গঠন করেই একটা কিন্তু প্রতিবেদন পেশ করা হয়। তাহলে আমরা বলতে পারি এই ফরেস্টার ইনি যে প্রতিবেদন বা সমীক্ষাটা করেছিলেন, সেই সমীক্ষাটাকে জোর দিয়ে বা সেই সমীক্ষাটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে 1972 খ্রিস্টাব্দে দ্য ক্লাব অফ রোমটা কিন্তু গঠিত হচ্ছে। তাই জন্য কিন্তু অনেকে এই যে ফরেস্টার আছে ইনাকে কিন্তু দ্য লিমিটস টু গ্রোথ মডেলের পায়োনিয়ারও বলে থাকে। তাহলে এই মডেলটা কিন্তু অনেকের কাছে আবার ফরেস্টার মিডোজ মডেল নামেও কিন্তু পরিচিত হয়ে যাচ্ছে। ওকে, এটা তোমরা জানো, এটা একটা ইন্ট্রোডাকশন এবং এটা ব্যাকগ্রাউন্ড। এই যে মডেলটা আসলে মডেলটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা হচ্ছে, এটা জানলাম আমরা। এবার তিনি এই মডেলটি যখন আলোচনা করছেন, এই মডেলটি আলোচনা করার ক্ষেত্রে তিনি মূলত 5টি চলক বা 5টি ভেরিয়েবলের উল্লেখ করেছেন। মানে এই 5টি ভেরিয়েবলের উপর ভিত্তি করে গোটা সমীক্ষাটাই কিন্তু চালিত হবে। কি সেটা? 1 নম্বর দেখো বলছে পৃথিবীর জনসংখ্যা, 2 নম্বর শিল্পায়নের হার, 3 হচ্ছে দূষণের মাত্রা, 4 খাদ্যের উৎপাদন এবং 5 হচ্ছে সম্পদ হ্রাসের পরিমাণ। এই 5টা কিন্তু এই মডেলটার ভেরিয়েবলস গুরুত্বপূর্ণ। এই মডেলগুলোর এই ভেরিয়েবলসের উপর ভিত্তি করে কিন্তু মডেলটা পরবর্তীতে প্রতিস্থাপিত হয়েছে। তো এই মডেলটা প্রতিস্থাপন করার ক্ষেত্রে কতগুলো অনুমান বা অ্যাজাম্পশন করে নিয়েছিলেন। সেই অ্যাজাম্পশনগুলো দেখো। 1 নম্বর বলছে কৃষিযোগ্য জমির পরিমাণ সীমাহীন নয়, অর্থাৎ একটা লিমিটেড আমার এগ্রিকালচারাল ফিল্ড কিন্তু থাকবে। 2 নম্বর বলছে প্রতি একক কৃষিযোগ্য জমি থেকে প্রাপ্ত ফলনের পরিমাণ সীমাহীন নয়। ওকে, অর্থাৎ সীমাহীন নয়, যে আমার যে ফলনটা হবে সেটা মানে তার একটা মানে নির্দিষ্ট লিমিটেশন কিন্তু থেকে যাবে। আর অপুনর্ভব সম্পদের ভাণ্ডার বা যোগানটা সীমাহীন নয়, এটাও কিন্তু এর সাথে একটা গুরুত্বপূর্ণ রয়েছে। আর 5 নম্বরে যেটা আমাদের রয়েছে 4 নম্বরে রয়েছে পরিবেশ দূষক পদার্থকে আত্মীকরণের ক্ষমতা সীমাহীন নয়। 5 নম্বরে জনসংখ্যা, দূষণ, শিল্পজাত পণ্যের পরিমাণ গুণোত্তর হারে বৃদ্ধি পাবে যতক্ষণ সম্পদের যোগান ও পরিবেশের উপাদানগুলির উপর সম্পর্ক অবিঘ্নিত থাকবে। অর্থাৎ যতক্ষণ সম্পদের যোগান এবং পরিবেশের উপাদানগুলো কোনো রকম সমস্যা হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু জনসংখ্যা, দূষণ এগুলো কিন্তু গুণোত্তর হারে বাড়তে থাকবে, অর্থাৎ জিওমেট্রিক হারে কিন্তু বাড়তে থাকবে। ওকে, আর পরবর্তীতে 6 নম্বরে বলছে দেখো কি কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদন, জন্ম নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তিগত পরিবর্তনের হার, ওই সমস্ত ক্ষেত্রে মূলধন বিনিয়োগ, সম্পদের পুনরাবর্তন ও দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রযুক্তির বিকাশের উপর নির্ভরশীল। এই অ্যাজাম্পশনগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই মডেলটা তৈরি হয়েছে। এবার এই মডেলটা তৈরি হওয়ার পিছনে বেশ কিছু উদ্দেশ্য বা পারপোজ রয়েছে। তো সেটা কি? আমরা প্রথমেই জানলাম এই মডেলটা কিন্তু কোনো একটা ভবিষ্যৎবাণী করে না। তো এই মডেলটা কি? এই মডেলটা হচ্ছে কৃষি, শিল্প, দূষণ, সম্পদ এই প্রভৃতির উপর ভিত্তি করে আগামী ভবিষ্যতে কী পরিমাণ সম্পদের আমরা পেতে পারি এবং কী পরিমাণ সম্পদ আমরা ব্যবহার করতে পারি এবং তার ফল কি হতে পারে সেই সম্পর্কে জাস্ট একটা শুধুমাত্র ধারণা প্রবর্তন করেছে। আর এই ধারণা প্রবর্তন করার জন্য এখানে মোট 5টি ধরন বা রূপ রয়েছে। আর এই রূপগুলো কি, আমরা যেহেতু প্রথমেই বললাম ফরেস্টার ছিলেন একজন কিন্তু আমেরিকান কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাই এই যে রূপগুলো বা ধরনগুলোকে কম্পিউটারে বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে তারা বিশ্লেষণ করেছেন এবং এই কম্পিউটারের ওপর ভিত্তি করে যে বিশ্লেষণ যে রূপ পাই সেই রূপগুলোকে এরা রান বলে উল্লেখ করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা রান সম্পর্কে পরে জানবো যে 5টা ধরন বা 5টা রান পেলাম সেটা আমরা ব্যাখ্যা করতে হবে। ওকে, এবার উদ্দেশ্যটা কি এই মডেলটা বা এই যে আমরা থিওরিটা পড়ছি এর উদ্দেশ্য কি? প্রথমত উদ্দেশ্য হচ্ছে সসীম সম্পদ এবং গুণোত্তর হারে বৃদ্ধি পাওয়া জনসংখ্যা, দূষণ প্রভৃতি চলকের পারস্পরিক সম্পর্ক
আগামী দিনে কেমন হতে পারে সে সম্পর্কে জানা। আমরা আগে কি বললাম, এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী নয়। আগামী দিনে এগুলোর উপর ভিত্তি করে এদের সম্পর্ক কেমন হতে পারে তার সম্পর্কে শুধুমাত্র একটা আগাম ধারণা দেওয়া, তাছাড়া আর কিছু না। 2 নম্বর কি, সময়ের পরিবর্তন। আমরা জানি প্রত্যেকটা জিনিস কিন্তু পৃথিবীতে সময় এবং স্থানের সাথে সাথে পরিবর্তন হয়। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যে 5টা চলকের কথা বললাম, সেই 5টা চলক কেমনভাবে পরিবর্তিত হয় বা আদৌ কি পরিবর্তন হবে সেই সম্পর্কে কিন্তু একটা সম্যক ধারণা দেওয়া। আর 3 নম্বর যেটা রয়েছে, প্রতিটি চলক তাদের কাম্য অবস্থায় কখন পৌঁছতে পারে সেই সম্পর্কে একটা অনুমান দেওয়া। অর্থাৎ আমার যে দূষণ রয়েছে সেই দূষণটা সবথেকে অপটিমাম কন্ডিশনে কখন পৌঁছতে পারবে সেটা সম্পর্কে এগুলো ধারণা দেওয়া। শুধুমাত্র দূষণ নয়, যে 5টা আমার ভেরিয়েবল রয়েছে 5টা ভেরিয়েবলের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এবার আমরা যে বললাম যে কম্পিউটারে যে তথ্যগুলো দিচ্ছে সেই কম্পিউটারাইজ তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে, তাকে আমরা রান বলছি। তো এই মডেলটাতে মোট 5টা রান রয়েছে। কটা রান রয়েছে এই মডেলে? মোট কিন্তু 5টা রান রয়েছে। আমরা প্রতিটা রান সম্পর্কে ফার্স্টে জানবো। প্রথম রান দেখো যেটা বলেছে, প্রথম রানটাকে বলছে স্ট্যান্ডার্ড রান। এখানে বৈশিষ্ট্য কি, জাস্ট কিছু প্রথম 5টা রান সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো, তোমরা দেখে নাও। 1900 থেকে 1970 সাল পর্যন্ত কৃষি, শিল্প, জনসংখ্যা, দূষণ ও সম্পদ আহরণের ক্ষেত্রে যে উন্নতি, গতি প্রকৃতি ও সমস্যা লক্ষ্য করা গিয়েছে তার ভিত্তিতেই আলোচ্য মডেলের প্রথম রানটা তৈরি হয়েছে। তোমরা স্ক্রিনে দেখো প্রথম রানে যে ডায়াগ্রামটা হবে এটা কিন্তু পুরো কম্পিউটারের উপর ভিত্তি করে একটা ডায়াগ্রাম তৈরি করা। তো এটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের দেওয়া আছে প্রথম রানের যে আমরা 5টা ভেরিয়েবল বললাম সেই 5টা ভেরিয়েবলের কিন্তু গতি প্রকৃতি দেওয়া রয়েছে 2100 সাল অবধি। এবার দ্বিতীয় যে পয়েন্টটা আছে দেখো, এই রান অনুসারে 2100 অর্থাৎ 2100 সালের মধ্যে শিল্পক্ষেত্রে প্রভূতপূর্ব উন্নতি হবে, অর্থাৎ শিল্পে উন্নতি হবে। কিন্তু এবার শিল্পে যেহেতু উন্নতি হচ্ছে তার ফলে আমাদের একইভাবে তার পাশাপাশি সম্পদের মাত্রাও কিন্তু কমবে। ওকে, এবার দেখো সম্পদের দূষণ, আমার শিল্পের উন্নতি হচ্ছে, সম্পদের পরিমাণ বাড়ছে, কেন? তার জনসংখ্যাটা নিশ্চয়ই বাড়বে। তাহলে এই সময় জনসংখ্যা বাড়বে, আর কি জনসংখ্যা বাড়লেই আমরা জানি অনিয়ন্ত্রিতভাবে দূষণটাও বৃদ্ধি পাবে। এগুলো ছিল কিন্তু আমাদের প্রথম রানের বেশ কিছু বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় রানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু অনেকে ডাবলড রান বা ডাবল রিসোর্সের বলে থাকে, অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে সেটা। দ্বিতীয়তে কি বলছে, দ্বিতীয় রানে কৃষি, শিল্প, জনসংখ্যা, দূষণ ও সম্পদ আহরণ এই 5টি চলকের গতি প্রকৃতি সম্পর্কে ধরে নেওয়া হয়েছে যে, অর্থাৎ এই 5টা ভেরিয়েবল কীভাবে পাল্টাবে। প্রযুক্তির উন্নতি, অর্থাৎ প্রথমে থেকে যত আমি দ্বিতীয়তে যাচ্ছি আমার প্রযুক্তিগত উন্নতিটা তত বাড়ছে, ফলে আমার সম্পদের ভাণ্ডারকে দ্বিগুণ করবে। অর্থাৎ আমি যে পরিমাণ সম্পদটা আজকে উত্তোলন করতে পেরেছি, দ্বিতীয় রানে এসে এরা কি বলছে, দ্বিতীয় রানটার সময়ে এই সম্পদের ভাণ্ডারটা কিন্তু দ্বিগুণ হারে বাড়তে পারে। ফলে মানুষের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সম্পদের একটা ভাণ্ডার জমে যেতে পারে। 75%-এর বেশি অপুনর্ভব সম্পদকে পুনরাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য করা সম্ভব হবে। এবার শুধুমাত্র কি আমরা সম্পদটাকে উত্তোলন করব, যে সম্পদটা আমাদের কাছে রয়েছে আগে থেকে সেই সম্পদটাকে কিন্তু আমরা রিসাইকেলও করব। অর্থাৎ আমার কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে সেই সম্পদটাকে আমি রিসাইকেল করে বা যথোপযুক্ত ব্যবহার করে তার গুণগত মানটাকে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি। এইভাবেও কিন্তু আমরা সম্পদের পরিমাণটাতে দ্বিগুণ করতে পারি। তোমরা স্ক্রিনে দেখো দেওয়া রয়েছে দ্বিতীয় রানে যে কম্পিউটারাইজড ডায়াগ্রামটা রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পারবা 5টা ভেরিয়েবল কীভাবে পরিবর্তন হচ্ছে। এই দ্বিতীয় রানের পরে আমরা চলে আসবো এবার আমাদের যে তৃতীয় রানটা রয়েছে সেই তৃতীয় রানটা কি, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি দূষণের সমস্যা বাড়ছে। এবার দূষণের সমস্যা বাড়ছে ফলে মৃত্যুহারও বাড়ছে। এবার মৃত্যুহার বাড়লে যেহেতু জনসংখ্যা বেড়েও ছিল আগে, মৃত্যুহারটাও আমার বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি ছিল, ফলে জনসংখ্যাটাও কমবে, কারণ দূষণের মাত্রা বাড়ছে। আর সম্পদের যোগান বাড়বে, সম্পদের হ্রাস, অর্থাৎ অনেক মানুষ না খেতে পেয়ে কিন্তু মারা যেতে পারে। এটাও একটা কন্ডিশন সিচুয়েশন কিন্তু ঘটতে পারে। এরকম একটা কন্ডিশনের কথা বলা হয়েছে আমাদের তৃতীয় রানে, যার ডায়াগ্রামটা তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। কম্পিউটারাইজড ডায়াগ্রামটা দেওয়া রয়েছে এখানে 5টা ভেরিয়েবলের গতি প্রকৃতি। এবার আমাদের আছে চতুর্থ রানটা যেটা বলেছে দেখো, এখানে বলছে প্রযুক্তির উন্নতি দূষণ সমস্যা নিয়ন্ত্রণ করতে সমর্থ হবে। অর্থাৎ আমরা প্রযুক্তি এমন পরিমাণে ডেভেলপ করব যাতে দূষণ সমস্যাটা নিয়ন্ত্রণ করা যাবে, দূষণের মাত্রাটাকে। 2 নম্বর কি, জনসংখ্যা ও শিল্পজাত পণ্যের উৎপাদন এত বৃদ্ধি পাবে যে কৃষিযোগ্য
জমির ফলন কমবে, অর্থাৎ মানে জনসংখ্যার পরিমাণও বাড়বে আর শিল্পের মাত্রাও বাড়বে। এবার শিল্পের মাত্রা জনসংখ্যার মাত্রা বাড়তে থাকলে কী হবে, আমার কৃষিযোগ্য জমির পরিমাণও কমতে থাকবে। এবার কৃষিযোগ্য জমির পরিমাণ যদি কমে, সম্পদ আহরণের পরিমাণ অতিরিক্ত হবে, অর্থাৎ আমি প্রচুর পরিমাণে সম্পদ কিন্তু আহরণ করব আমার জীবনযাত্রার মানটাকে আরও বেশি বাড়ানোর জন্য। পরের পয়েন্ট কী বলছে, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করতে হবে, অর্থাৎ আমার শিল্পের আধিক্য বাড়ছে, জনসংখ্যার আধিক্য বাড়ছে, ফলে কৃষিযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে, ফলে আমার যেটুকু পরিমাণ জমি থাকবে সেই জমিতে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে আমাকে চাষবাসের কাজটা করতে হবে, আর কি জনসংখ্যার মাত্রা কিন্তু এখানে কমে যাবে। পঞ্চম রান যেটা বলছে, পঞ্চম রানটা তোমরা দেখো, পঞ্চম রান বলছে আলোচ্য রানে ধরা হয়েছে প্রযুক্তিগত উন্নয়নের ফলে কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদনের সমস্যা দূর হবে, অর্থাৎ যে পরিমাণ প্রযুক্তিগত অনেক উন্নয়ন হয়েই চলেছে ধীরে ধীরে, তার ফলে এই পঞ্চম রানে কী বলা হচ্ছে যে ভবিষ্যতে গিয়ে কৃষিতে যে নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যাগুলোর কিন্তু দূর করা যেতে পারে। কার জন্য? এই প্রযুক্তিগত উন্নয়নের জন্য। এটা কার বক্তব্য? এই ফিফথ রানে কিন্তু বলা হচ্ছে। এবার যেহেতু আমার কৃষিজাত পণ্যের উৎপাদনটার সমস্যাটা দূর হবে, ফলে আমার কৃষিজ দ্রব্যের পরিমাণও বাড়বে, তাহলে আমি কি বলতে পারি, মাথাপিছু খাদ্যের যোগানও বাড়বে, এবং মাথাপিছু খাদ্যের যোগান বাড়বে, তার পাশাপাশি শিল্পজাত পণ্যের যোগানও বৃদ্ধি পাবে। আর জনসংখ্যা বাড়বে এই সময়ে, মৃত্যু হার কমবে, কারণ মানুষজন তারা কিন্তু খাদ্যটা পাচ্ছে, তাদের মাথাপিছু খাদ্যের যোগানটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ফলে তাদের কিন্তু সেই অপুষ্টিজনিত কারণে বা দারিদ্রতার কারণে কিন্তু মৃত্যু হারটা আর সেইভাবে বাড়বে না, আর সামগ্রিকভাবে সম্পদের এখানে বিনাশ করবে। যেটা আমরা বলি যে জনসংখ্যা বাড়লে বা জনসংখ্যার একটা আধিক্য থাকলে জনসংখ্যা তাদের নিজেদের মানে চাহিদা মেটানোর জন্য কিন্তু সে ক্রমান্বয়ে সম্পদটাকে ব্যবহার করতেই থাকবে, ফলে সম্পদের পরিমাণ কিন্তু কমেই যাবে। আমরা কি করতে পারি, যেটা আমরা এর আগের রানগুলোতে বললাম, যে সম্পদটাকে আমাদের কাছে যেটুকু রয়েছে সেটাকে কিন্তু আমরা রিসাইকেল করে চালাতে পারি, এই বিষয়টা রয়েছে। এবার এই মডেলের বেশ কিছু ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, গুরুত্ব রয়েছে। তো সেটা কি, দেখো আমরা যেগুলো বললাম এগুলো কিন্তু ভবিষ্যতে কী হতে পারে অর্থাৎ একটা আগাম ধারণা দিলাম। তাহলে এই ধারণাগুলো যদি আমরা মেনে চলি, অর্থাৎ আমরা যদি ভাবি এই সিচুয়েশনগুলো পৃথিবীতে ঘটতে পারে, তাহলে কিন্তু আগে থেকে আমরা একটা মানে ভালো জায়গায় যেতে পারবো, মানে সব কিছু জানার একটা পজিশনে যেতে পারবো। তাই এই মডেলের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ধারণা কিন্তু পরবর্তীতে গঠিত হয়, যেটাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর কি, এই মডেলের দ্বারা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ অবক্ষয়ের ধারণা সৃষ্টি, অর্থাৎ আমরা আমাদের ক্রমান্বয়ে যে দূষণের মাত্রা বাড়াচ্ছি, সেই দূষণের মাত্রা বাড়ানোর ফলে যে পরিবেশের ডিগ্রেডেশন ঘটছে, অবক্ষয় ঘটছে, সেই অবক্ষয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হতে পারে, এবং তারা কিন্তু সেই অবক্ষয়টি কীভাবে কমানো যায় সেই সম্পর্কে কিন্তু তারা তাদের বক্তব্য কিন্তু দিতেই পারে। ঠিক আছে, এবার দেখো এই গুরুত্ব পাশাপাশি এই মতবাদের বেশ কিছু সমালোচিত দিকও রয়েছে। কেমন সমালোচিত দিক? যেমন আমরা এই 5টা রানে বললাম না যে জনসংখ্যার পরিমাণ কমে যেতে পারে, অর্থাৎ মৃত্যুহার বাড়তে পারে। এই মৃত্যুহার বৃদ্ধির যে কথাটা শুনে অনেক মানুষের মধ্যে কিন্তু একটা ভয় বা আতঙ্কের সৃষ্টি হতে পারে, বা এই যে বললাম আগে থেকে আমি সম্পদের পরিমাণ কমে যাবে ভবিষ্যতে গিয়ে, ফলে তারা আজকে থেকে মানে এখন থেকে সম্পদটাকে যথোপযুক্ত যদি ভাবে আমরা ব্যবহার করব, বা তারা ধরো সম্পদের ব্যবহারটা কমিয়েই দিল, ফলে তাদের কি বর্তমানে সম্পদটা থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই পরবর্তীতে কী হবে সেই ভয়ে কিন্তু তারা আর এই সম্পদটাকে ব্যবহার করবে না, ফলে একটা ভয়জনিত কারণ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। আবার কি, এখানে যে 5টা রানের কথা বলা হয়েছে, এখানে নানা রকম তথ্যের যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে কিন্তু আমাদের রানের যে ডায়াগ্রামগুলো রয়েছে সেগুলোর কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটবে। অর্থাৎ আমি যে ডেটাটা পাচ্ছি সমীক্ষার মাধ্যমে, সেই ডেটাটা যদি ম্যানিপুলেশন হয়, অর্থাৎ যদি কিছু সমস্যা সৃষ্টি হয় সেই ডেটার মধ্যে, তাহলে কিন্তু আমার ডেটা থেকে পাওয়া যে ছবিটা রয়েছে, ডায়াগ্রামটা রয়েছে, বা এর যে ডেসক্রিপশন বা ইন্টারপ্রিটেশনটা রয়েছে, সেটাও কিন্তু একটা ত্রুটিপূর্ণ হতে পারে। এগুলো হচ্ছে আমাদের এই লিমিট টু গ্রোথ মডেলের বেশ কিছু সমালোচিত দিক। আমরা এখানে 5টা রান, উদ্দেশ্য, চলক সমূহ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত থাকো। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।